আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতে এই সংবাদ শিরোনাম। রিজভী আলাল, দুদু, মনির খান ও ব্যারিস্টার রুমিন কেন বাদ পড়লেন? রুমিন ফারহানার উপর অবিচার করেছে বিএনপি, মন্তব্য 2 আসনের প্রার্থী হিরো আলম। একই আসনে পরিবারের 2 ভাই এমপি প্রার্থী, ছোট ভাই জামাত, বড় ভাই পেল বিএনপির মনোনয়ন। ইসরায়েলকে ছাড়লেই কেবল যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করবে ইরান, মন্তব্য খামেনির। ইলহান ওমরকে আমেরিকা ছেড়ে চলে যেতে বললেন ট্রাম্প। এবার বিস্তারিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে 237টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। তবে সেই তালিকায় নেই দলের সিনিয়র আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার নাম। সে বিষয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। বেসরকারি টিভি চ্যানেলের এক টক শোতে দলীয় মনোনয়ন না পাওয়ার প্রসঙ্গে মুখ খোলেন রুমিন ফারহানা। দলীয় মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, আমার মনোনয়ন আপাতত অন হোল্ড অবস্থায় রয়েছে। বিএনপির দীর্ঘদিনের সহযোগী কিছু দলের সঙ্গে জোটগত সমঝোতার কারণেই 63টি আসন এখনো ঘোষণা করা হয়নি। পাশাপাশি নতুন কিছু দলের সঙ্গেও জোটের আলোচনা চলছে। তিনি আরো বলেন, দীর্ঘ 12 থেকে 15 বছর ধরে সুখে দুঃখে যেসব দল বিএনপির পাশে ছিল তাদের সঙ্গে আসন ভাগাভাগির আলোচনা হচ্ছে, তাই এখনো কিছু আসন ঝুলে আছে। দল উইনেবল প্রার্থী খুঁজছে দেখে সেই বিবেচনায় সিদ্ধান্ত চূড়ান্ত হবে। দলের কিছু কর্মী মনোনয়ন না পেয়ে রাস্তায় বিক্ষোভ, টায়ার পুড়িয়ে প্রতিবাদ করেছেন। এ প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, বড় দলে প্রার্থীর সংখ্যা স্বাভাবিকভাবেই বেশি থাকে। অনেক আসনে 10 থেকে 12 জন করে প্রার্থী থাকায় চূড়ান্ত নির্বাচন কঠিন। তিনি বলেন, নেতাকর্মীদের আবেগকে শ্রদ্ধা করা উচিত, মন খারাপ হওয়া স্বাভাবিক, তবে এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হবে না। তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থীদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন এবং মনোনয়ন বন্টনের প্রতিক্রিয়া সম্পর্কে সবাইকে অবহিত করেছেন। মনোনয়ন তালিকার বিষয়ে সাবেক সংসদ সদস্য বলেন, তালিকাটি এখনো প্রাথমিক, সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন আসতে পারে, কেউ বাদ পড়তে পারেন, আবার নতুন কেউ যুক্ত হতে পারেন। এছাড়া নির্বাচন কমিশন সংশ্লিষ্ট কিছু আইনি জটিলতার কারণেও কয়েকটি আসনে মনোনয়ন স্থগিত রয়েছে। বাগেরহাট 2 আসনে তিনি এর উদাহরণ হিসেবে উল্লেখ করেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 237 জন সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। 63 আসনে এখনো প্রার্থী ঘোষণা করেনি। এর মধ্যে বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার প্রত্যাশিত ব্রাহ্মণবাড়িয়া 2, সরাইল, আশুগঞ্জ, বিজয়নগরের 2 ইউনিয়ন আসন রয়েছে। এই অবস্থায় রুমিন ফারহানাকে বিএনপির মনোনয়ন দিতে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি অনুরোধ জানিয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম। সোমবার 3 নভেম্বর সন্ধ্যায় প্রার্থীদের নাম ঘোষণার কয়েক ঘন্টা পর ফেসবুকে এক পোস্টে হিরো আলম লিখেছেন, বিএনপির দুঃসময়ের সাথী, ত্যাগী নেত্রী, স্বৈরাচারের জম, প্রতিবাদী কণ্ঠ রুমিন ফারহানা আপা। আমার উপর বারবার হামলা হলে বজ্র কণ্ঠে গণমাধ্যমে প্রতিবাদ করেছেন তিনি। বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার দৌড়ে সবার চেয়ে বহুগুণ এগিয়ে ছিলেন তিনি। সেই রুমিন ফারহানা আপাকে নমিনেশন না দিয়ে তার প্রতি বিএনপি অনেক বড় অবিচার করেছে। আমি এটার তীব্র নিন্দা জানাচ্ছি। এরপর তিনি যোগ করেন, সেই সাথে আগামী দিনের দেশ গড়ার নায়ক তারেক রহমান ভাইয়ের প্রতি অনুরোধ, বিষয়টি বিশেষভাবে বিবেচনা করবেন। স্বৈরাচার মুক্ত দেশ গড়তে রুমিন ফারহানা আপার মতো মানুষের আমাদের ভীষণ দরকার। উল্লেখ্য, দেশের আলোচিত কন্টেন্ট নির্মাতা আশরাফুল আলম ওরফে হিরো আলম আবারও জাতীয় নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। আগেই ঘোষণা দিয়েছেন তিনি এবার ঢাকা 17 আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে এখানেই থেমে নেই তিনি, বগুড়া 4 আসন থেকেও প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। হিরো আলম বলেন, এর আগেও 2 আসন থেকে আমি নির্বাচন করেছি। এই আসনগুলোর মানুষের সঙ্গে আমার আলাদা সম্পর্ক আছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম 4, চিলমারি, রৌমারী ও রাজীবপুর আসনে এক পরিবার থেকে 2 ভাই প্রধান দুটি দলের প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছেন। সোমবার এই আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে আজিজুর রহমানের নাম ঘোষণা করা হয়েছে। এর আগে জামাত ইসলামী এখানে মনোনয়ন দিয়েছে তার ছোট ভাই মোস্তাফিজুর রহমান মোস্তাককে। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে 237 আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে কুড়িগ্রাম 4 আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় আজিজুর রহমানের নাম। 2 ভাইয়ের এই প্রতিদ্বন্দ্বিতা নিয়ে এলাকায় চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যন্ত আলোচনা চলছে। চিলমারির বাসিন্দা আজগর আলী নামের এক প্রবীণ রাজনীতিক বলেন, এই অঞ্চলের ইতিহাসে এমন দৃশ্য প্রথম। ভাইয়ের বিপরীতে ভাই, এটা নির্বাচনী মাঠে এক নতুন মাত্রা যোগ করছে। এখন জনমনে প্রশ্ন, কে এগিয়ে থাকবেন? কুড়িগ্রাম 4 আসনে মোট ভোটার 3,38,412। এর মধ্যে পুরুষ ভোটার 1,68,711, নারী ভোটার 1,69,692 এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 9 জন।
এই ভোটারদের মন জয় করতে দুই ভাইয়ের প্রতিদ্বন্দ্বিতা নতুন মাত্রা পেয়েছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে কুড়িগ্রাম ৪ আসনটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। বিএনপি ও জামাত উভয় দলেরই শক্ত ঘাঁটি হিসেবে আসনটি দীর্ঘদিন ধরে পরিচিত। আজিজুর রহমান রৌমারী উপজেলা বিএনপির সাবেক সভাপতি। বর্তমানে তিনি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে রাজনীতি করছেন। তার ভাই মোস্তাফিজুর রহমান রৌমারী উপজেলা জামাতের সাবেক আমির। জামাত মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, আমার বড় ভাই বিএনপির সম্ভাব্য প্রার্থী হয়েছেন। তিনি যদি সত্যিই মনোনয়ন পান তাতেও আমাকে পরাজিত করা যাবে না। জামাতের জনপ্রিয়তা এখন অনেক বেড়েছে। দুই ভাই প্রার্থী হলেও নির্বাচনে তাতে কোনো প্রভাব পড়বে না। বিএনপির নেতা আজিজুর রহমান বলেন, আমার ছোট ভাই একসময় বিএনপি করত, আমার কারণে সে রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়েছে, পরে জামাতে যোগ দিয়ে এখন ওই দলের প্রার্থী হয়েছে। আমাকে প্রার্থী হিসেবে ঘোষণা না করলে আমার পারিবারিক ইমেজের কারণে সে এককভাবে সুবিধা নিতে পারত, কিন্তু আমি প্রার্থী হওয়ায় সেই সুযোগ থেকে সে বঞ্চিত হলো। জনগণ আমাকেই চাইছে, তাই আশা করি দল আমাকে চূড়ান্তভাবে মনোনয়ন দেবে। জুলাই যোদ্ধা এবং এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে মামলা দায়ের করায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। সোমবার এক বিবৃতিতে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন বলেন, আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে একটি রাজনৈতিক দলের নেতা জুলাই যোদ্ধা ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করার কারণে জুলাই যোদ্ধা নাসিরউদ্দিন পাটোয়ারীকে জাতি শ্রদ্ধা ও সম্মান জানায়। তার বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় আমরা উদ্বিগ্ন। বিবৃতিতে আরো বলেন, যারা বিরোচিত ভূমিকা পালন করে দেশকে স্বৈরশাসনের কবল থেকে উদ্ধার করেছেন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করায় আমরা নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলকে ছাড়লেই কেবল যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করবে ইরান, এমনই মন্তব্যই করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সোমবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। খামেনি বলেন, যুক্তরাষ্ট্র যদি মধ্যপ্রাচ্যে হস্তক্ষেপ বন্ধ না করে এবং ইসরায়েলকে দেওয়া সমর্থন ত্যাগ না করে তবে তেহরান তাদের সঙ্গে কোনো সহযোগিতা করবে না। সোমবার তেহরানে এক ছাত্র সমাবেশে খামেনি বলেন, যদি তারা পুরোপুরি ইসরায়েলি শাসনকে সমর্থন করা বন্ধ করে, এখনকার সামরিক ঘাঁটি গুটিয়ে নেয় এবং এই অঞ্চলে হস্তক্ষেপ না করে, তাহলে সহযোগিতা নিয়ে ভাবা যেতে পারে। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের ঔদ্ধত্যপূর্ণ স্বভাব আত্মসমর্পণ ছাড়া অন্য কিছুই মেনে নেয় না। 1979 সালে ইসলামী বিপ্লবের পর যুক্তরাষ্ট্রের তেহরান দূতাবাস দখলের বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ওই বিপ্লবে পশ্চিমা সমর্থিত তৎকালীন শাসক শাহ মোহাম্মদ রেজা পাহলভিকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল। চলতি বছরের জুনে ইরানের উপর নজরবিহীন বিমান হামলা চালায় ইসরায়েল, আর এই হামলার জেরে দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়। ওই সংঘাতে যুক্তরাষ্ট্র সংক্ষিপ্ত সময়ের জন্য অংশ নেয় এবং ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এতে ইরানের 935 জন এবং ইসরায়েলের 24 জন নিহত হন। এই যুদ্ধের পর ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়, আর এর ফলে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান পারমাণবিক আলোচনাও ভেস্তে যায়। পরে যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় 24 জুন থেকে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। খামেনি বলেন, যদি একটি দেশ শক্তিশালী হয়ে ওঠে এবং শত্রুরা বুঝতে পারে যে এই শক্তিশালী জাতির মুখোমুখি হয়ে তাদের লাভ নয় বরং ক্ষতি হবে, তাহলে সেই দেশ নিরাপদ থাকবে। 2018 সালে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক চুক্তি থেকে সরে গিয়ে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করার পর থেকে দেশটি কঠোর অর্থনৈতিক চাপের মুখে রয়েছে। গত সেপ্টেম্বরে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির উদ্যোগে স্ন্যাপব্যাক প্রক্রিয়ার মাধ্যমে ইরানের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহাল করে জাতিসংঘ। সোমালি বংশোদ্ভূত মার্কিন ডেমোক্রেটিক দলীয় প্রতিনিধি পরিষদের সদস্য ইলহান ওমরকে নিয়ে সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইলহান ওমর মিনেসোটা থেকে প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন। ট্রাম্প গত শনিবার ইলহান ওমরের সমালোচনা করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তাকে আমেরিকা ছেড়ে চলে যেতে বলেন। ট্রাম্প ক্ষমতায় থাকাকালীন সময়ের বেশ কয়েকবার ইলহানকে আক্রমণ করেছিলেন। ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন তার ফিরে যাওয়া উচিত। এছাড়া পোস্টের সঙ্গে ইলহান ওমরের একটি সভার দেওয়া বক্তব্যের ভিডিও জুড়ে দেন ট্রাম্প। অনুষ্ঠানটি কখন হয়েছিল তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়, তবে ওমরের বক্তব্যের ভিডিওটি কমপক্ষে কয়েক সপ্তাহ ধরে ডানপন্থী সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে প্রচারিত হচ্ছে। ওমরের জন্ম সোমালিয়ায়। দেশটিতে গৃহযুদ্ধ লাগার পরে 8 বছর বয়সে তিনি পালিয়ে আসেন। এরপর তিনি 1995 সালে কেনিয়ার একটি শরণার্থী শিবিরে 4 বছর কাটানোর পর মার্কিন যুক্তরাষ্ট্রে আসেন। 2000 সালে তিনি আমেরিকান নাগরিকত্ব লাভ করেন। লরা লুমার সহ ট্রাম্পের MAGA মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন সমর্থকেরা দ্রুত তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম চ্যানেলগুলোতে ট্রাম্পের পোস্টটি ছড়িয়ে দিয়েছেন। এটাই প্রথম নয়, প্রেসিডেন্ট ট্রাম্প আগেও ওমরকে আমেরিকা ছাড়তে বলেছেন। তিনি সেপ্টেম্বরে ওভাল অফিসে সাংবাদিকদের বলেন, আপনি জানেন আমি সোমালিয়ার প্রধানদের সঙ্গে দেখা করেছি, আপনি কি তা জানেন? আমি তাকে বলেছিলাম তিনি কি তাকে ফিরিয়ে নিতে চান। সোমালিয়া প্রধান বলেছিলেন আমি তাকে চাই না। ইলহানের কার্যালয় তাৎক্ষণিকভাবে এ নিয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। ট্রাম্প তার প্রথম মেয়াদেও বহুবার ইলহান ওমরকে আক্রমণ করেছিলেন। তিনি 2020 সালের প্রচারের শেষ মাসগুলোতে তাকে উদ্দেশ্য করে বলেছিলেন,
আমাদের দেশ কিভাবে চালাবো তা শেখাচ্ছেন তিনি। দ্য ডিন ওবায়দুল্লাহ শোতে ইলহাম বলেন, আমার কোনো চিন্তা নেই, কারণ আমি জানি না তারা কিভাবে আমার নাগরিকত্ব কেড়ে নেবে এবং আমাকে নির্বাসিত করবে। তিনি আরো বলেন, আমি এমনকি এটাও জানি না কেন এটা এত ভয়ঙ্কর হুমকি। আমি আর সেই 8 বছরের শিশু নই যে যুদ্ধ থেকে পালিয়ে এসেছিল। আমি বড় হয়েছি, আমার বাচ্চারাও বড় হয়ে গেছে। তিনি বলেন, প্রতিদিন সকালে উঠে প্রতিটি আলোচনায় আমরা ইলহানকে দেশ থেকে বের করে দেব এমন কথা বলাটা খুবই অদ্ভুত। এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর। দেশের ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় দুঃসংবাদ সামনে এসেছে। সম্প্রতি নতুন টেলিকম পলিসি বাস্তবায়নের ফলে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার খরচ গ্রাহক পর্যায়ে প্রায় 20% বৃদ্ধি পাবে। দেশের ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নতুন নীতির অধীনে সার্ভিস প্রোভাইডারদের জন্য বিভিন্ন ধরনের ট্যাক্স এবং চার্জ বাড়ানো হয়েছে, যার প্রভাব সরাসরি গ্রাহকের উপর পড়বে। ফলে গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার খরচ 20% বাড়বে। অর্থাৎ 500 টাকার সংযোগ খরচ 100 এবং 1000 টাকার সংযোগ খরচ বাড়বে 200 টাকা। আইএসপিএবির পক্ষ থেকে আশা করা হচ্ছে গ্রাহকরা যেন এই মূল্য বৃদ্ধির কারণে বেশি সমস্যায় না পড়ে। তবে বর্তমান অবস্থায় খরচ বৃদ্ধি অবশ্যম্ভাবী বলে উল্লেখ করেন আমিনুল হাকিম। ইন্টারনেটের মূল্য বাড়লে সাধারণ মানুষের জন্য ডিজিটাল সেবা ব্যবহার ব্যাহত হতে পারে এবং দেশের ডিজিটাল উন্নয়ন প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব পড়তে পারে। ফলে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দ্রুত সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া। তবে সরকারের পক্ষ থেকে এখনো এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এবার খেলার খবর। নারী ক্রিকেটারদের বেতন বাড়িয়েছে বিসিবি। গতকাল বোর্ডের পরিচালনা পর্ষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের এই ক্যাটাগরি নারী ক্রিকেটাররা মাসে বেতন পেতেন 1,20,000 টাকা, তাদের বেতন এবার বেড়েছে 40,000 টাকা। বি ক্যাটাগরি ক্রিকেটাররা পেতেন 1 লাখ টাকা, তারা এখন পাবেন 1,35,000 টাকা। সি ক্যাটাগরি ক্রিকেটাররা 70,000 টাকার বদলে এখন পাবেন 95,000 টাকা। আর ডি ক্যাটাগরিতে 60,000 থেকে বেড়ে দাঁড়িয়েছে 80,000 টাকা। এর সঙ্গে অধিনায়ক 30,000 ও সহ অধিনায়ক পাবেন বাড়তি 20,000 টাকা। নারী ক্রিকেটারদের নতুন কেন্দ্রীয় চুক্তিতে এ ক্যাটাগরিতে থাকছেন নিগার সুলতানা, নাহিদা আক্তার ও শারমিন আক্তার। বি ক্যাটাগরিতে রয়েছেন ফারজানা হক, ঋতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান ও সুবহানা মোস্তারি। সি ক্যাটাগরিতে আছেন কেবল স্বর্ণা আক্তার। ডি ক্যাটাগরিতে রয়েছেন সুমাইয়া আক্তার, ফারিহা ইসলাম, রুবাইয়া হায়দার, সঞ্জিদা আক্তার ও নিশিতা আক্তার। কেন্দ্রীয় চুক্তির বাইরে থেকে কোনো খেলোয়াড় জাতীয় দলে জায়গা পেলে মাসে পাবেন 60,000 টাকা। প্রিয় দর্শক, শেষ করছি ফব টিভি নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত 8টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।